বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার ক্লাস। অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস করতে পেরে বেশ ভালো লাগছে। অনলাইন ক্লাসের সুবাদে তোমাদের সবার সাথে অন্ততপক্ষে যে দূরত্বটা আমাদের আসলে ক্লাস কলেজ বন্ধ থাকার কারণে হয়েছে, ক্লাসের সুবাদে অন্ততপক্ষে সেই দূরত্বটা অনেকটাই কমেছে বলে আমি মনে করি। আমরা যেমন আমাদের যেমন ভালো লাগছে তোমাদের সাথে সম্পৃক্ত থাকতে পেরে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে ক্লাসগুলো করে। আজ তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে শিক্ষক পরিচিতি দিয়ে নিচ্ছি। সালমা আক্তার, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। বিষয় পরিচিতি। বিষয় মানবিক শাখা, শ্রেণী একাদশ। বিষয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়। আর তৃতীয় অধ্যায়ের আমাদের যে আলোচ্য বিষয় তা হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। আর প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতার এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি গত বছর যখন আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস নিতে গিয়েছিলাম, তাদের খুব বেশি পরিমাণে সমস্যা হচ্ছিল এই চ্যাপ্টারটা নিয়ে, কারণ এখানে অনেক কিছু জানার বোঝার বিষয় আছে, মনে রাখার বিষয় থাকে। তো তোমাদের ক্লাস এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে যে উপদেশগুলো দিয়ে নিব সেগুলো হচ্ছে, যেভাবে করে এই লেকচারটি সাজানো হয়েছে তোমরা একটু ফলো করলেই কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ হয়ে যাবে তোমাদের জন্য। বই থেকে হয়তো বা তোমরা পড়তে গিয়ে অনেক কিছু তোমাদের মনে থাকে না, অনেক সালের বিষয় আছে, এক একটি যুগের এক একটি বৈশিষ্ট্যর বিষয় আছে। তো যেভাবে করে এখানে সাজানো হয়েছে, তোমরা যদি একটু ভালো করে দু তিনবার যদি একটু খেয়াল করো, লেকচারটি শুনো, বুঝো, তাহলে কিন্তু আমার মনে হয় যে পরীক্ষার আগে পরীক্ষা পর্যন্ত অন্ততপক্ষে তোমরা ভুলবা না, এবং কখনোই মনে হয় না এটা তোমাদের মাথা থেকে যাবে। আর সবসময় মনে রাখার মতো করেই আসলে আমাদের প্রতিটি বিষয়ে পড়া পড়া উচিত। তো এই বিষয় এই চ্যাপ্টারটি অনেক বেশি দীর্ঘ একটি চ্যাপ্টার হওয়ার কারণে আসলে একদিনে এই একটি চ্যাপ্টার শেষ করা সম্ভব হবে না। তাই আমি এই চ্যাপ্টারটিকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলো, আরেকটি হচ্ছে আমাদের যে প্রত্নতাত্ত্বিক যে সভ্যতাগুলো আছে, মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর বৌদ্ধবিহার, সিন্ধু সভ্যতা, এগুলো সম্পর্কে আমি পরবর্তী আমার যে ক্লাসটি পড়বে সেই ক্লাসে আমি আলোচনা করব, যাতে করে অল্প করে আমি দুটো ভাগে ভাগ করার কারণই হচ্ছে তোমরা যাতে ভালোভাবে এই বিষয়টি বুঝতে পারো এবং মাথায় রাখতে পারো। আর তাড়াহুড়া করে যদি আমি এই চ্যাপ্টারটি শেষ করে দিই তাহলে দেখা যাবে যে অনেক কিছুই তোমরা হয়তো বা মাথায় রাখতে পারবে না, বা অনেক কিছু আমাকে কম বুঝিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয়সমূহ। আমাদের আজকের যে বিষয় সেগুলো হলো প্রত্নতত্ত্বের ধারণা, প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ, প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ত্রাম্য যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। প্রথমে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হলো প্রত্নতত্ত্ব কি। প্রত্নতত্ত্ব কি, আগে বিষয়টা আমি বলি, তারপর তোমাদেরকে এই বিষয়টি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। প্রত্নতত্ত্ব জ্ঞানের যে শাখাটি বিজ্ঞানসম্মত উপায়ে অতীত মানুষের বাস্তব বা বস্তুগত সংস্কৃতির ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে প্রাচীন সমাজ সম্পর্কে জ্ঞান দান করে তাকে প্রত্নতত্ত্ব বলে। তাহলে এই পুরো সংজ্ঞাটিকে আমরা যদি একটু ভেঙে বুঝি তাহলে হয়তো বা কখনোই এই জিনিসটা আমাদের মাথা থেকে যাবে না। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে অতীত মানুষের বাস্তব বা বস্তুগত সংস্কৃতির, তাহলে এক হচ্ছে আমরা জানি যে আমাদের যে সামাজিক গবেষণার যে বিষয়টি থাকে সেটি অবশ্যই বিজ্ঞানসম্মত উপায়ে হতে হয়, না হলে সেটি গ্রহণযোগ্য হয় না। এই বিজ্ঞানসম্মত উপায়ে যখন অতীতের আমাদের যে সভ্যতাগুলো ছিল সেই সভ্যতাগুলো সম্পর্কে আমাদের এখন ধারণা লাভ করার একটি অন্যতম মাধ্যমই হচ্ছে তাদের যে ধ্বংসাবশেষগুলো ছিল, বস্তুগত সংস্কৃতির যে ধ্বংসাবশেষগুলো ছিল সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করা এবং বিশ্লেষণ করা। আর এই যে ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের যে পন্থা, এই যে মাধ্যম, এটিকেই মূলত বলা হচ্ছে প্রত্নতত্ত্ব। ইভি টেইলর তার ডিকশনারি অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে বলেন, আর্কিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য রিমেইনস অফ দ্য
পাস্ট। এর মানে হচ্ছে যে প্রত্নতত্ত্ব হলো অতীতের যে ধ্বংসাবশেষ সে সম্পর্কিত পাঠ। তাহলে একটা লাইন দিয়েই কিন্তু আমরা প্রত্নতত্ত্ব সংজ্ঞাটিকে ভালোভাবে বুঝে যাচ্ছি যে অতীতের যে ধ্বংসাবশেষ সেই সম্পর্কে পাঠই হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্বের ইংরেজি পরিভাষা আর্কিওলজি। প্রাগৈতিহাসিক মানুষের ব্যবহার্য হাতিয়ার, যন্ত্রপাতি, জীবজন্তুর হাড়, কাঠ, কয়লা, মনুষ্যকঙ্কাল, বিভিন্ন দলিল দস্তাবেজ মূলত প্রত্নতত্ত্বের গুরুত্বপূর্ণ উৎস। তাহলে আমরা বুঝে নিলাম যে কোন কোন বিষয়গুলো থেকে আসলে আমরা প্রাগৈতিহাসিক যে মানুষ ছিল সে মানুষ সম্পর্কে, তাদের সভ্যতা সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ। প্রত্নতত্ত্বের যে সময়কাল সেই সময়কালটিকে বিভিন্ন আহ, যে উদ্ভাবন, বিভিন্ন যে সমাজ এবং সংস্কৃতির যে পার্থক্য সেই পার্থক্যের ভিত্তিতে সমাজটিকে দুটি ভাগে মূলত, মানব সমাজের ইতিহাস এই দুটি ভাগে মূলত বিভক্ত, এক হচ্ছে প্রস্তর যুগ, এক হচ্ছে ধাতু যুগ। এখন প্রস্তর যুগ কি আর ধাতু যুগ কি এই বিষয়টি সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলেই কিন্তু এই দুটির পার্থক্য বুঝতে পারবো। প্রথম হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগ বলতে প্রাগৈতিহাসিক যুগে পাথরের অস্ত্রশস্ত্র এবং তার ব্যবহার ও কলাকৌশলকে বোঝানো হতো। তখন মানুষ ছিল শিকারী ও খাদ্য সংগ্রহকারী। তাহলে আমরা বুঝলাম যে প্রস্তর যুগ বলতে প্রাগৈতিহাসিক যুগের মানুষের পাথরের যে পাথরের অস্ত্র, প্রস্তর মানে হচ্ছে পাথর, তার মানে পাথর দ্বারা যে যুগ, পাথরে যে অস্ত্রশস্ত্র, তারপরে পাথরের মাধ্যমে যে কলা কৌশলের মাধ্যমে তারা তাদের জীবনযাপন পরিচালনা করত, সেই যুগটাকে মূলত বলা হচ্ছে প্রস্তর যুগ। আর তখন মানুষ ছিল মূলত শিকারী এবং তারা ছিল খাদ্য সংগ্রহকারী। ধাতু যুগ। প্রস্তর যুগের পরবর্তী যুগ উপমহাদেশে ধাতু যুগ বলা হয়। এ সময় মানুষ নিরেট প্রস্তর নয়, তাদের জীবনকে গতিশীল করতে ধাতুর ব্যবহার করায়ত্ত করে। ধাতু যুগে মানুষ ছিল খাদ্য উৎপাদনকারী। এখন প্রস্তর যুগ ও ধাতু যুগের মধ্যে একটি বিষয় আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, সেটা হচ্ছে খাদ্য সংগ্রহকারী এবং খাদ্য উৎপাদনকারী, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি। এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে যে খাদ্য সংগ্রহকারী মানে হচ্ছে তারা শুধুই খাদ্য সংগ্রহ করতো, তাদের উৎপাদন করার যে কলা কৌশল সেই জ্ঞান ছিল না। শুধুমাত্র যে প্রস্তর পাথর, যে ভোঁতা পাথর ছিল, পাথর দিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করতো এবং সেই অস্ত্রগুলো দিয়েই কিন্তু তারা শিকার করতো এবং খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করতো। আর ধাতু যুগে দেখা গেল যে তারা শুধুমাত্র খাদ্য সংগ্রহ না, খাদ্য উৎপাদন করার যে কলা কৌশল সেগুলো করায়ত্ত করে। কেননা এই যুগে ধাতুর ব্যবহার হয়, ধাতুর আবিষ্কার হয় এবং এই ব্যবহারের মাধ্যমেই আর প্রকৃতি প্রদত্ত যে উপাদানগুলো আছে সেগুলোর একটা সময় যখন খুব বেশি পরিমাণে সীমাবদ্ধতা দেখা দেয়, তখন তাদের খাদ্য উৎপাদন করার প্রয়োজনীয়তা দেখা দিল, তখনই তারা কিন্তু খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে রূপান্তরিত হয়। প্রাগৈতিহাসিক কালের শ্রেণীবিভাগ। প্রাগৈতিহাসিক কালকে মূলত আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। এই পাঁচটি ভাগ হলো প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, তাম্র যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। এর মধ্যে প্রাচীন প্রস্তর যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়: নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। আর এ থেকেই আমরা কিন্তু বুঝে নিতে পারি যে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগই হলো এই প্রাচীন প্রস্তর যুগ। প্রথমত আমরা আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ কি এবং প্রাচীন প্রস্তর যুগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ বলতে সেই যুগ বা কালকে বোঝানো হয় যে যুগে মানুষ ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। একদম প্রাচীন প্রস্তর যুগের যে প্রথম পর্যায়ে, সেই পর্যায়ে মানুষের কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু সম্পর্কে জ্ঞান ধারণা লাভ করার মতো সেই অবস্থাটুকু ছিল না। মানুষ শুধুমাত্রই জীবন ধারণের প্রয়োজনে হাতের কাছে যা পেত তা দিয়ে কিন্তু তারা খাদ্য সংগ্রহ করতো। আর তখন পাথর দিয়ে, ভোঁতা এবং অমসৃণ যে পাথর ছিল সেই পাথরগুলোকেই তারা মূলত জীবিকা নির্বাহের কাজে ব্যবহার করত। প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হলো প্যালিওলিথিক এজ। আর প্যালিওলিথিক এজ ওরিয়েন্টেড ফ্রম গ্রিক ওয়ার্ডস প্যালিও মানে হচ্ছে ওল্ড অ্যান্ড লিথোস মানে হচ্ছে স্টোন, হুইচ মিনস ওল্ড স্টোন। তার মানে প্যালিওলিথিক এজ মানে হচ্ছে ওল্ড স্টোন এজ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আমরা জানলাম যে তখন মানুষ ভোঁতা এবং অমিশ্রণ পাথরের সাহায্যে হাতিয়ার তৈরি করে জীবিকা নির্বাহ করতো। এবং প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি এবং এর মানেটা কি।
এরপর আসি আমরা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, এই যুগে মানুষ পানি সরবরাহের উৎস এবং শিকার করার উপযোগী জায়গায় বসতি স্থাপন করত। একটা কথা বলে রাখি, তা হলো প্রাচীন প্রস্তর যুগে মানুষ মূলত ছিল গুহাবাসী। মানুষ মূলত সব মানে গুহায় বসবাস করত। তাদের এই ধরনের পানি সরবরাহের উৎস বা শিকার করার উপযোগী জায়গা খোঁজার মতো অবস্থা তখন ছিল না। কিন্তু নিম্ন প্রাচীন প্রস্তর যুগে এসে মানুষ কিন্তু কোথায় পানির উৎস আছে এবং শিকার করার জন্য উপযোগী কোথায় জায়গা আছে সেই জায়গাগুলোতেই কিন্তু তাদের বসতি স্থাপন করা শুরু করলো। পাথরের ভোঁতা অস্ত্র, চপার নামক অস্ত্রের ব্যবহার শুরু করলো। ভোঁতা অস্ত্রটাকে তারা চপার নামক এক ধরনের অস্ত্রে রূপান্তরিত করে সেই অস্ত্রটি দিয়ে তারা শিকার করত। আগুনের আবিষ্কার না হয় তখন মানুষ কাঁচা মাংস ভক্ষণ করতো। এগুলো কিন্তু নিম্ন প্রাচীন যুগের কিছু শর্ট বৈশিষ্ট্য, যেগুলো দিয়ে তোমরা কিছুটা ধারণা পাবে নিম্ন প্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এর মধ্যে পার্থক্যগুলো কি। তো আমরা যতটুকু দেখলাম যে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, সেখানে মানুষ আগুনের আবিষ্কার করতে পারেনি, না পারার কারণে তারা যে পশুগুলোকে শিকার করতো সেগুলোকে কাঁচাই ভক্ষণ করতো। উদাহরণ হিসেবে যেই যেই জায়গাগুলোতে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো হলো জার্মানিতে প্রাপ্ত হাইডেলবার্গ, ইন্দোনেশিয়ার জাভা মানুষ, চীনের পিঙ্কিক মানব, এরা মূলত নিম্ন প্রাচীন প্রস্তর যুগের যে আহ, যুগের মানব হিসেবে চিহ্নিত। এই যুগের স্থায়িত্বকাল 6 লক্ষ বছর আগে শুরু হয় এবং 1 লক্ষ বছর আগে শেষ হয়। তাহলে বোঝা যাচ্ছে সেটি অনেক দীর্ঘ একটি যুগ ছিল। পরবর্তীতে মধ্য প্রাচীন প্রস্তর যুগ। এ যুগে মানুষ গুহায় বাস শুরু করে, পাথরের তৈরি অস্ত্র বানাতে পারদর্শী হয়ে ওঠে মানে প্রথমে তারা যেভাবে করে যে পাথরটি পেতো সেই পাথরটি দিয়ে শিকার করতো, সেই অবস্থাটুকু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। তারা কিন্তু পাথরের যে অস্ত্র সেগুলো বিভিন্ন ধরনের শেপ দেওয়া, বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে সেগুলোকে একটু ধারালো অস্ত্রে বানাতে পারদর্শিতা লাভ করে। আগুনের আবিষ্কার হয় এই যুগে। তাহলে আমরা জানলাম যে মধ্যপ্রাচীন প্রস্তর যুগে এসে আগুনের আবিষ্কার হয়। আর এই মধ্যপ্রাচীন প্রস্তর যুগ 1 লক্ষ বছর আগে শুরু হয় এবং প্রায় 30,000 বছর পূর্বে শেষ হয়েছিল। এরপর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, এই যুগের যে বৈশিষ্ট্য তার মূল হলো যে এখানে নতুন আবিষ্কার এবং উদ্ভাবন, তারা নতুন নতুন বিষয়গুলো আস্তে আস্তে আবিষ্কার করতে শিখলো। আমরা এটা জানি যে আমাদের প্রয়োজন কিন্তু আমাদেরকে আবিষ্কার করতে বাধ্য করে। তো মানুষ যখন আহ আহ জীবনযাপন করা শুরু করলো তখন প্রতিনিয়তই তাদের সামনে বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা দেখা দিল। আর এই প্রয়োজন মেটানোর জন্যই কিন্তু তারা আবিষ্কারের দিকে ঝুঁকলো। তখন তারা বর্শা নিক্ষেপের যন্ত্র, তীর ও ধনুকের আবিষ্কার করে। উচ্চ প্রস্তর যুগের মানুষ হলো ক্রোম্যাগনন, এদেরকে বলা হয় উচ্চ প্রস্তর যুগের মানুষ। এ সময় মানুষ হাড় দিয়ে অস্ত্র বানাতে সমর্থ হয়। তারা যে পশুগুলোকে শিকার করতো সেই পশুগুলোর হাড় দিয়ে তারা বিভিন্ন ধরনের অস্ত্র বানাতে আহ, সে- অস্ত্র বানানোর যে কলা কৌশল সেগুলোকে আয়ত্ত করে। এই যুগের যে যাত্রা তা শুরু হয়েছিল মূলত 30,000 বছর পূর্বে এবং তা খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এরপর আমরা আসব নব্য প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করতে। নব্য প্রস্তর যুগ এটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু ডিটেলস আলোচনা করবো এই সম্পর্কে। প্রত্নতত্ত্ববিদদের মতে পুরোপলীয় যুগের শেষে শুরু হয় ধাতু যুগের আহ, যুগ পর্যন্ত নব্যপ্রস্তর যুগ সীমাবদ্ধ ছিল। তার মানে হচ্ছে পুরোপলীয় যুগ যে শেষ এবং ধাতু যুগ, আমরা পরবর্তীতে যে ধাতু যুগ পড়বো সেই ধাতু যুগের যে শুরু, এই শুরুর মাঝ পর্যায়ে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছিল। এই যুগের প্রধান আবিষ্কারই হলো পশুপালন ও কৃষিকাজ। এই যুগে মানুষ মাটির পাত্র তৈরি ও সেগুলোতে রান্না খাদ্য সংগ্রহ করতে শেখে। এই যুগে মানুষ বন্য পশুকে পোষ মানাতে ও এদের দ্বারা চাষাবাদ ও যানবাহন টানার সকল ব্যবহার শেখে। এই যুগে মেয়েরা উদ্যান কৃষির সূত্রপাত ঘটায়, যা থেকে পরবর্তীতে কৃষিকাজের সূচনা হয়। এখন প্রতিটি পয়েন্ট সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস ধারণা দিচ্ছি। পুরোপলীয় যুগের শেষে এবং ধাতু যুগের মাঝামাঝিতে হয় এই যুগে প্রধান আবিষ্কারই হলো পশুপালন ও কৃষিকাজ। আচ্ছা, এখানে একটি বিষয় সেটি হলো যে প্রত্নতাত্ত্বিকবিদদের ধারণা মতে মিশর, টাইগ্রিস, ইউফ্রেটিস এই অঞ্চলগুলোতেই মূলত প্রথম কৃষিকাজের সূত্রপাত হয়, কেননা মধ্যপ্রাচ্যের যে ভূমি তা ছিল খুব বেশি উর্বর। এর পরবর্তীতে ইংল্যান্ড, দক্ষিণ এশিয়া, স্পেন এই জায়গাগুলোতে কৃষিকাজের ধীরে ধীরে কৃষিকাজের যে পদ্ধতি সেটি ছড়িয়ে পড়ে। কৃষিকাজের উত্তরণে
যে ফল হিসেবে মানুষ আসলে যাযাবর জীবনের পরিসমাপ্তি ঘটে। এর আগ পর্যন্ত আমরা যতগুলো যুগ সম্পর্কে পড়লাম জানলাম, সেই যুগগুলোতে কিন্তু মানুষ যাযাবর জীবন যাপন করতো, কিন্তু নবপ্রস্তর যুগে যখন আমরা বললাম যে মানুষ কৃষিকাজের আবিষ্কার করে, আর কৃষিকাজের আবিষ্কার আবিষ্কার হওয়ার কারণে যাযাবর জীবনের পরিসমাপ্তি ঘটে, স্থায়ী জীবনে মানুষ বসবাস করতে শুরু করে। কেননা আমরা এই জিনিসটি জানি যে কৃষি কাজের জন্য যে সময়ের প্রয়োজন, বীজ বপন করা এবং সেখান থেকে চাষাবাদ করা, এই পুরো প্রক্রিয়ার জন্য একটি দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। তাই যে ফসল বুনবে সেই ফসল প্রাপ্তির জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করতে বাধ্য ছিল। আর এই কারণে সেখানে দেখা গেল যে আস্তে আস্তে সেখানে গ্রাম সম্প্রদায় গড়ে উঠতে থাকে, প্রয়োজনের তাগিদে পরিবার ব্যবস্থা গড়ে উঠতে থাকে, বিবাহ ব্যবস্থা গড়ে উঠতে থাকে। তো পরবর্তীতে তারা কিন্তু আবার পশুপালন করাও শুরু করে। একটা সময় ছিল যখন তারা শুধুমাত্র পশু শিকার করত, কিন্তু পরবর্তীতে তারা যখন দেখলো যে প্রচুর পরিমাণে পশু শিকার করার কারণে সমাজে পশুর যে শর্টেজ দেখা দিল, তো এই অভাবটুকু তারা যাতে পরবর্তীতে না ফেস করতে হয়, তাই তারা দেখা গেল যে অতিরিক্ত পরিমাণে পশু যখন তারা শিকার করছে, তখন তার মধ্যে থেকে কিছু পশু তারা পালন করা শুরু করলো। এই পশুপালনের কারণেই কিন্তু এই পশুদেরকে দিয়ে তারা কৃষিকাজে যে হাল চাষের যে বিষয়টি, সে হাল চাষের কাজটি করতে পারে। তার মানে দুটি সম্পৃক্ত একটা বিষয়, এক হচ্ছে পশুপালন, তারপর হচ্ছে কৃষিকাজ। এবং এই দুটোর সম্পৃক্ত হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে স্থায়ী জীবনযাপনের যে বসবাস করার যে পদ্ধতি, যে প্রক্রিয়া, সেটি শুরু হয়েছিল। তো এই নবপ্রস্তর যুগকে ভি গর্ডন চাইল্ড নবপলীয় যুগ বা নবপলীয় বিপ্লবও বলেছেন ভি গর্ডন চাইল্ড। তারপরে এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে যে মেয়েরা উদ্যান কৃষি সূত্রপাত ঘটায়। উদ্যান কৃষি, এটাকে হর্টিকালচার বলা হয়ে থাকে। হর্টিকালচার বলা হয়ে থাকে, উদ্যান কৃষিটাকে মূলত আম, আঙিনার যে কৃষিকাজ সেটি বলা বলা হয়। যেমন ধরো, এখানের মধ্যে এক ধরনের শ্রেণী বিভাজন ছিল, যে পুরুষরা ঘরের বাইরে কাজ করবে এবং মহিলারা ঘরের ভেতরে ঘরে থেকে কাজ করবে। তো সেক্ষেত্রে মহিলারা যখন বিভিন্ন ধরনের যে বিভিন্ন যে ফ্রুটস গুলো ফলমূল গুলো ছিল, শস্য দানাগুলো ছিল, সেগুলো তারা খাওয়ার পরে ফেলে দেওয়ার পর যখন দেখলো সেখান থেকে চারা গজাচ্ছে, তাদের মধ্যে এই ধারণা আসলো যে এই বীজ থেকে আর চারা হয়। তো এই ঘরের আঙ্গিনাতে তারা বিভিন্ন ধরনের চারা গাছ বপন করা শুরু করলো, এই যে উদ্যানের মাধ্যমে। এর থেকেই কিন্তু ধারণা নিয়ে পরবর্তীতে কৃষিকাজের সূত্রপাত। তাই বলা হয় যে উদ্যান কৃষির সূত্রপাত ঘটায় নারীরা, যা পরবর্তীতে কৃষিকাজের সূত্রপাত ঘটিয়েছিল। এরপর আমরা আলোচনা করব ত্রাম্য যুগ সম্পর্কে, কপার এজ। নবপ্রস্তর যুগ ও ব্রোঞ্জ যুগের মাঝামাঝি যে সময়, তা হচ্ছে ত্রাম্য যুগ। তার মানে আমরা জানলাম যে প্রস্তর যুগ, প্রস্তর যুগের পর হচ্ছে নবপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগের পর হচ্ছে ত্রাম্য যুগ। আমরা ধারাবাহিকতাটাকে অবশ্যই ধরে রাখবো, তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে, কেননা পুরো হিস্ট্রিটাই কিন্তু একটির সাথে আরেকটি সম্পৃক্ত, কোনোটি আগে পড়ে না। তো ব্রোঞ্জ যুগের মাঝামাঝি সময়কালকে ত্রাম্যযুগ বলা হয়। উৎপত্তিগতভাবে ত্রাম্যযুগ বলতে বোঝায় যখন মানুষের যন্ত্রপাতি ও অস্ত্র তৈরির মূল উপাদানই ছিল তামা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আগুনের আবিষ্কার, কেননা তামার জন্য যে আকরগুলো ছিল, সেই আকরগুলোকে কিন্তু আগুনে পোড়ানোর ব্যবস্থা থাকতে হতো। তো আগুনের আবিষ্কার যেহেতু আগে হয়ে গেছে, এবং পরবর্তীতে তারা যখন তামার আকরগুলো আবিষ্কার করতে শিখলো, তখন তারা আগুনে পুড়িয়ে সেই আকরগুলো দিয়ে বিভিন্ন ধরনের যে হাতিয়ার গুলো আছে, সেই হাতিয়ার গুলো তৈরি করা শুরু করলো। আর তাম্র যুগের যে গুরুত্বপূর্ণ আবিষ্কার, গুরুত্বপূর্ণ আবিষ্কার গুলোর মধ্যে হলো লাঙ্গল, চাকাওয়ালা গাড়ি, হাতলওয়ালা নৌকা, কুমোরের চাকা এবং গাড়িতে পশু শক্তির ব্যবহার। তাহলে এর আগে কিন্তু আমরা নবপ্রস্তর যুগে যে বিষয়টি জানলাম, সেটি হলো যে তারা পশুপালন করা শিখেছিল। তো পশুপালন থেকে এই পশু দিয়ে তারা লাঙ্গল, মানে আমি বলেছিলাম যে চাষাবাদ, কৃষিকাজের যে সূত্রপাত, সেখানে চাষাবাদের প্রয়োজন ছিল। আর পরবর্তীতে তারা যখন ত্রাম্য যুগে গিয়ে লাঙ্গলের আবিষ্কার করলো, চাকার আবিষ্কার করলে, চাকার মাধ্যমে এবং পশু শক্তির মাধ্যমে তারা কিন্তু যাতায়াত ব্যবস্থা খুব বেশি পরিমাণে সুবিধা ভোগ করতে শুরু করলো। এবং কুমোরের চাকা, এই কুমোরের চাকা আবিষ্কার করার কারণে কিন্তু বিভিন্ন যে তৈজসপত্র গুলো আছে, হাঁড়ি পাতিল, সবকিছু তৈরি হওয়াটা খুব বেশি সহজ হয়ে গিয়েছিল। এগুলো কিন্তু এই যে ত্রাম্য যুগ, ব্রোঞ্জ যুগ, নবপ্রস্তর যুগ সম্পর্কে, এগুলো কিন্তু আমি যে সুবিধাগুলোর কথা বলেছি, সেগুলো কিন্তু আসলে সমাজ এবং সভ্যতার বিকাশের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে কাজ করেছে। এরপর হচ্ছে ব্রোঞ্জ যুগ। পাথরের যুগ ও লৌহ যুগের মধ্যবর্তী প্রযুক্তিগত যুগকে ব্রোঞ্জ যুগ বলা হয়ে থাকে। এই যুগেই প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। তার মানে ত্রাম্য যুগের পরবর্তী ব্রোঞ্জ যুগ থেকেই কিন্তু আমরা যে আগে বলেছিলাম যে প্রস্তর যুগ এবং ধাতু যুগ, দুটি যুগকে বিভাজন করা হয়। তাহলে প্রস্তর যুগ ছিল হচ্ছে
তাম্রযুগ পর্যন্ত এটিকে প্রস্তর যুগ হিসেবে ধরা হবে এবং ব্রোঞ্জ যুগ থেকে শুরু হবে হচ্ছে ধাতুর যুগ হিসেবে। এই যুগের মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি ও অস্ত্র তৈরি করা। আর ব্রোঞ্জের উপাদান হচ্ছে তামা এবং টিন। এই দুটি সংমিশ্রণে মূলত ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে। খ্রিস্টপূর্ব ৩০০০ সালের কাছাকাছি সময়ে প্রাচীন মিশরে ও ব্যাবিলনে এই সভ্যতার উদয় ঘটেছিল। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সাথে সাথে এই যুগের অবসান ঘটে। তার মানে ব্রোঞ্জ যুগের পরবর্তী যুগ হচ্ছে লৌহ যুগ। তো ব্রোঞ্জ যুগের যে সাফল্যগুলো আছে, কিছু সাফল্যের কথা তোমাদেরকে বলি। সেগুলো হলো যে ব্যবসা বাণিজ্যের আন্তর্জাতিক রূপ লাভ করে ব্রোঞ্জ যুগে। তারপর হচ্ছে স্থায়ীভাবে মানুষ বসতি গড়ে ওঠে, সেটা বলেছি যে এর আগে, কিন্তু এটি পরিপূর্ণতা লাভ করে হচ্ছে ব্রোঞ্জ যুগে এসে। চাকার আবিষ্কার হওয়ায় ষাঁড়চালিত গাড়ির প্রবর্তন হয়, লেখার আবিষ্কার হয়। তার মানে আমরা জানলাম যে ব্রোঞ্জ যুগে এসে লেখার আবিষ্কারের বিষয়টি সংঘটিত হয়েছে। পরবর্তীতে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হলো লৌহ যুগ। খুবই গুরুত্বপূর্ণ এবং সভ্যতার বিকাশই হয়েছে বলা যায় লৌহ যুগে, কারণে লোহের আবিষ্কারের কারণে। লৌহ যুগ হলো প্রয়োজনীয় সকল ক্ষেত্রে লোহার ব্যাপক ব্যবহার। আয়রন এজ কে, এই যে আয়রন এজ আমরা যেটাকে বলছি লৌহ যুগ, সেটাকে আবার আয়রন সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয় লৌহকে। আধুনিক সভ্যতার ভিত্তি, কেননা এই লোহা আবিষ্কারের পরবর্তীতেই এই আধুনিক সভ্যতার বিকাশের জন্য আমরা যাই দেখি না কেন, শিল্পায়ন, নগরায়ন সব ক্ষেত্রেই কিন্তু লোহের ব্যবহার অনস্বীকার্য। আর তাই এই সভ্যতার বিকাশের ক্ষেত্রে যেহেতু লোহের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই আধুনিক সভ্যতা লৌহের যুগের উপর অনেক বেশি নির্ভর। কেননা লোহের যে ব্যবহার তা সভ্যতার বিকাশে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিল্পায়ন ও নগরায়নে লোহের ভূমিকা অনস্বীকার্য। এই যুগে কৃষি যন্ত্রপাতি আসে এক নবতর বিপ্লব। কেননা প্রতিটি আগে যেভাবে মানুষ দেখা যেত হাতে তৈরি বিভিন্ন ধরনের ছোটখাটো যন্ত্রপাতি দিয়ে কৃষিকাজ করতো, লৌহ যুগে এসে এইসব যন্ত্রপাতিতে আমূল পরিবর্তন পরিলক্ষিত হয়। যানবাহন তৈরিতে লোহের ব্যবহার বৃদ্ধি পায়। শিল্পকলা ও স্থাপত্যে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এক কথায় লৌহ যুগ নগর সভ্যতার উদ্ভব ঘটিয়েছিল। তার মানে হচ্ছে আমরা যতগুলো সভ্যতা পড়লাম, প্রতিটি সভ্যতাই একটি সভ্যতার সাথে আরেকটি সভ্যতা খুব বেশি পরিমাণে সম্পৃক্ত এবং গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে লৌহ যুগের যে সভ্যতার প্রাণকেন্দ্র বলা হতো নগরকে। তার মানে নগর সভ্যতার বিকাশ ঘটেছিল লৌহ যুগে। আর লৌহ যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কারই হচ্ছে চাকা। ব্রোঞ্জ যুগ থেকে এটি সূত্রপাত শুরু হলো, লৌহ যুগে এসে এটি পরিপক্কতা লাভ করে। তো এখানে এই আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। এবং গর্ডন চাইল্ড বলেছিলেন যে চাকা কাঠের কাজে প্রাগৈতিহাসিক যুগের পরম কর্তৃত্ব এবং আধুনিক যন্ত্রপাতি পূর্বশর্ত। তার মানে হচ্ছে আধুনিক আমরা যত যন্ত্রপাতি আবিষ্কার করি সবকিছুতে কিন্তু হুইল ব্যবহৃত হয়ে থাকে। আমরা গাড়ি আবিষ্কার করতে চাই, হুইল ব্যবহৃত হবে। আমরা কারখানার মেশিন তৈরি করতে চাই, সেখানেও কিন্তু হুইলের ব্যবহার আছে। তো এই হুইল কিন্তু এই লৌহ দ্বারাই তৈরি। তো সেজন্যই গর্ডন চাইল্ড বলেছেন যে আধুনিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে, প্রতিটি যন্ত্রপাতির ব্যবহারের জন্য, প্রতিটি যন্ত্রপাতি তৈরি করার জন্য কিন্তু মূল শর্তই হচ্ছে লৌহ। তাই লোহে আমরা অন্যান্য সব সভ্যতা থেকে লৌহ সভ্যতাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সভ্যতা হিসেবে ব্যাখ্যা করতে পারি। আমরা আমাদের আজকে আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই। কিন্তু পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো ওয়ারী বটেশ্বর, মহেস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর বৌদ্ধবিহার এবং সিন্ধু সভ্যতা সম্পর্কে, এবং সেগুলো সম্পর্কে আমরা খুবই ডিটেলস আলোচনা করব। এক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় জানার, বোঝার এবং মাথায় রাখার বিষয় আছে। তাই তোমরা খুব গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং বোঝার চেষ্টা করবে। এছাড়া তোমাদেরকে আমি যে কথাটি বলতে চাই তা হলো, তোমরা ক্লাস শেষে কমেন্টস করে জানিয়ে দিবে যে আসলে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা তোমাদের আরো কিছু জানার বিষয় আছে কিনা, বা তোমাদের ক্লাসটি ভালো লেগেছে কিনা। তাহলে তোমাদের এই মন্তব্যগুলোই কিন্তু আমাদেরকে, আমাদের যদি কোনো ধরনের মানে আমাদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের লেকিংস থেকে থাকে, সেগুলোকে আমরা সমাধান করে আরো ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের এটাও মনে হবে যে তোমরা আমাদের সাথে আছো, ক্লাস করছো এবং তোমাদের যে পাঠ কার্যক্রম সেটি চালিয়ে নিয়ে যাচ্ছ। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।